হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। গ্রামের নীরব নিস্তব্ধ পরিবেশ। শীতের সকালটা রোজ এমনই থাকে। চারপাশ নীরব নিস্তব্ধ কুয়াশায় ঘেরা। গুটি গুটি পায়ে মাটির কাঁচা রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে একটি মেয়ে। গায়ে জড়ানো কালো রঙের উলের লং সোয়েটার, পরনে সাদা রঙের স্কার্ট, পিঠ অবধি ঘন কালো চুলগুলো দুপাশে দুটি বেনুনি করে বাঁধা, যা কাঁধের দুপাশে মেয়েটির হাঁটার তালে তালে দুলছে। কাঁধে তার স্কুল ব্যাগ, ওড়নাটা গলার সাথে পেঁচানো স্কার্ফের মতো করে, পায়ে নুপুর যা হাঁটার তালে তালে ঝমঝম শব্দ করছে। সামনে আর মিনিট 10 হাঁটলেই পৌঁছে যাবে স্কুলে। সামনে একটা মাঠ আর একটা ব্রিজ পার করলেই অলোকনগরের স্কুল। সকাল 6টা বাজে এখন, 6:30টায় ব্যাচ, তাই হেলে দুলে এগিয়ে গেল। মাঠটুকু পেরুলেই আর একটু রাস্তা বাকি। চঞ্চল ইরা এদিক ওদিক তাকাচ্ছে আর হাঁটছে। হঠাৎ ব্রিজের সামনে এসে থমকে গেল। কিছুক্ষণ দাঁড়িয়ে আবারও হাঁটা ধরল। ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় মাথা নিচু করে পা টিপে টিপে হাঁটতে হাঁটতেই পেছন থেকে ভেসে এলো এক পুরুষালী কণ্ঠস্বর, ইরু দাঁড়া। ইরা থামল না, গটগট করে সামনে আরো 2 পা এগিয়ে গেল। পেছন থেকে আবারও পুরুষালী গমগমে কণ্ঠ ভেসে এলো, ইরু ওখানেই দাঁড়া, আমি ধরতে পারলে কিন্তু তোর খবর আছে। ইরা না চাইতেও দাঁড়িয়ে পড়ল। শিশির ততক্ষণে ব্রিজের ওপর থেকে নিচে নেমে পড়েছে। পরনে তার 3/4 প্যান্ট, গায়ে একটা ফুল হাতার গেঞ্জি, হাতে জ্বলন্ত সিগারেট, আর ব্রিজের এক পাশে রাখা তার প্রিয় বাইকটা। আর ব্রিজের এক পাশের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে তুহিন, শিশিরের একমাত্র প্রিয় বন্ধু। শিশির ইরার একদম সামনে এসে দাঁড়ালো। সিগারেটের লম্বা একটা টান দিয়ে ধোঁয়া ছাড়লো ইরার মুখের দিকে। কিছুটা ধমকের সুরে বলল, আমি দাঁড়াতে বলার পরেও তোর সাহস হলো কি করে সামনে পা বাড়ানোর? ইরা সিগারেটের বিদঘুটে গন্ধে নাক মুখ কুঁচকে ফেলল। তবুও কিছু বলার সাহস হলো না শিশিরকে। কিরে, কথা বলবি নাকি থাপড়ে তোর গাল লাল করে ফেলবো? ইরার এক হাত সরাসরি মুখের এক পাশে চলে গেল। শুকনো ঢোক গিলল ভয়ে। মাথাটা নিচু করে রেখেই মিনমিন করে বলল, আব্বু বলেছে আপনি খুব ভালো, তো তাই আপনাকে দেখলে পাশ কাটিয়ে চলে যেতে। শিশির ভ্রু কুঁচকে ফেলল। সিগারেটের অবশিষ্ট অংশটা রাস্তায় ফেলে পা দিয়ে পিষে ফেলল। কণ্ঠে কিছুটা ঝাঁজ মিশিয়ে বলল, তোর বাপ আমার প্রশংসা করেছে নাকি বদনাম? আমি ভালো হলে পাশ কাটিয়ে চলে যেতে বলেছে কেন? খারাপ মানুষেরা ভালো মানুষের সাথে মেলামেশা করে না। তোর বাপের পাকা ধানে মই দিয়েছি আমি? এরা বিড়বিড় করে বলল, এভাবে বলছেন কেন? উনি তো আপনাকে চুপ কর বিয়াদব, বাপের উকালতি করছে, মাথায় শুধু বাপের মতোই গোবরের ঠাসা। আরেক দিন যদি বাপের কথা শুনে আমার কথা এড়িয়ে যাস তাহলে তোকে এই ব্রিজের ওপর থেকে নিচে ফেলে দেব। সাঁতার কাটার জন্য কুল কিনারা খুঁজে পাবি না। ইরা বিড়বিড় করে বলল, আমি সাঁতার কাটতে পারি না। তোর বাপ তোকে এটা শেখায়নি? ইরা না সূচক মাথা নাড়ল। শিশির হাত ঘড়িতে সময় দেখে ইরার দিকে তাকালো, পরপর চোখ দুটো বন্ধ করে ফেললো। বিড়বিড় করে বলল, যা চলে যা। ইরা শিশিরের সামনে থেকে দ্রুত পায়ে সরে গেল। ব্রিজের শেষ মাথায় গিয়ে দৌড়ানো শুরু করলো। শিশির গলা উঁচিয়ে খানিকটা জোরেই বলল, ইরু আস্তে যা, দৌড়লে পড়ে যাবি। ইরা থামলো না, যান বাঁচানো ফরজ। দৌড়তে দৌড়তে বিড়বিড় করে বলল, সাধে আব্বু বলে তালুকদার বাড়ির ছোট ছেলেটা একটা হাড় বজ্জাত ডাকাত একটা, আমাকে কিনা দিনে দুপুরে মারার হুমকি দেয়, ছন্ন ছাড়া বদলোক একটা। ইরা যেতেই তুহিন শিশিরের পাশে এসে দাঁড়ালো, চল তাড়াতাড়ি, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। একটু পরেই পলাশ চাচা স্কুলে যাবে। সকাল 7টার ব্যাচে প্রাইভেট উনি পড়াবেন। শিশির এক পলক তুহিনের দিকে তাকিয়ে বাইকের চাবিটা ছুড়ে দিল তুহিনের দিকে। পকেট থেকে সিগারেট বের করে সেটা ধরিয়ে বাইকের পেছনে গিয়ে বসে পড়ল। উদ্দেশ্য তালুকদার বাড়ি। সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়েছে, এখন গিয়ে আবার ঘুমোবে। উঠবে দুপুরে 3টায়, আবার গিয়ে ইরুকে বিরক্ত করতে হবে। শিশির তালুকদার গ্রামের বখাটে ছেলে, দেখতে শুনতে 100তে 100 হলেও আচার আচরণে 100তে 0। মারপিট হুমকি ধামকিতে ওস্তাদ।
গ্রামের সবচেয়ে প্রভাবশালী অলোকনগরের চেয়ারম্যান মোস্তফা তালুকদারের কনিষ্ঠ পুত্র বড় ছেলে সৈকত তালুকদার অতি নম্রভদ্র। মোস্তফা তালুকদার স্ত্রী আজিয়া তালুকদার ইরাবতী, ছোট্ট করে সবাই ইরা বলেই ডাকে। বাবা এই গ্রামের স্কুল মাস্টার পলাশ মুন্সি, স্ত্রী জাহানারা মুন্সি, তাদের 2 কন্যা, 4 জনের ছোটখাটো সংসার। বড় মেয়ে এলিনা, ছোটটা ইরা। এলিনা অনার্স প্রথম বর্ষের ছাত্রী আর ইরা ক্লাস 9-এ পড়ে। আপাতত পরিচয় পর্ব শেষ। তুহিন শিশিরের ভালো বন্ধু, এক কথায় শিশিরের ক্রাইম পার্টনার, শিশিরের সকল সুখ দুঃখের সঙ্গী। মিলি ইরার বান্ধবী, নরম সরম এক অবলা নারী, যে কঠিন কিছুই বোঝে না। তার কাছে কঠিনও সহজ, আবার সহজও সহজ। দুপুর 3টে বাজতে এখনো 10 মিনিট বাকি। বিগত 20 মিনিট ধরে শিশির আর তুহিন ব্রিজ পেরিয়ে যে মাঠ, সেই মাঠের মাঝখানে বটগাছের তলায় বসে আছে। শিশির হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তুহিন শিশিরকে দাঁড়াতে দেখে গাছের পেছনে লুকিয়ে পড়ল। শিশিরের সামনে তাকিয়ে ঢোক গিলল। পাশে থাকা স্প্রিডের ক্যানটা হাতে তুলে নিল। ইরা ক্লান্ত ভঙ্গিতে কাঁধে ব্যাগ চেপে ব্যস্ত পায়ে হেঁটে আসছে। শিশির এগিয়ে গেলেও গাছের ছায়ায় দাঁড়ালো। ইরা কাছাকাছি আসতেই ডাকলো, ইরু। ইরু দাঁড়ালো, বিড়বিড় করে বলল, শিশির ভাই, আমি খুব ক্লান্ত, আমরা পরে কথা বলি। শিশিরের কানে যেন ভাই কথাটা বারবার বেজে উঠল। গমগমে কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর কোন জন্মের ভাই লাগি? তোর মায়ের পেটের ভাই? ইরা ক্লান্ত কথা বলতে ইচ্ছে করলো না, শুধু না সূচক মাথা নাড়ল। শিশির হাতের থাকা ক্যানটা এগিয়ে দিল ইরার দিকে। নে, অর্ধেকটা খাবি, বাকিটা ফেরত দিবি। লাগবে না, ওটা আপনি খান। শিশির জোরে সোরে ধমকে উঠে বলল, তুই নিজে খাবি নাকি আমি জোর করে খাওয়াবো? ইরা বিড়বিড় করে 100 খানা গালিগালাজ করলো শিশিরকে। পরপর কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে দিল শিশিরের বাড়িয়ে রাখা ক্যানটার দিকে। সেটা হাতে নিয়ে গাছের শেকড়ের ওপরে বসে পড়ল। পরপর 3টে ঢোক মুখে নিল। শিশির শুকনো ঢোক গিলল, চোখ বন্ধ করে ফেললো, আবার তাকালো, বিড়বিড় করে বলল, ইয়া আল্লাহ, রহম করো, ধৈর্য দাও আমাকে। ইরা শিশিরের দিকে ক্যানটা এগিয়ে দিল, বিড়বিড় করে বলল, আপনাকে ধন্যবাদ শিশির ভা। না না, কিছু না, আমি তাহলে এখন যাই। যা। ইরা চলে যেতেই শিশির মুখ লাগালো ক্যানের মুখে। ইরা ঠিক যেভাবে খাচ্ছিল সেভাবেই মনে হচ্ছে স্প্রিডের টেস্ট বেড়ে গেছে। বিড়বিড় করে বলল, কবে যে তুই বড় হবি ইরু? কবে পাবো আমি তোকে? ধৈর্যের তো একটা সীমা আছে আমার, বল। আজকের সকালটাও প্রতিদিনের মতোই কুয়াশায় ঘেরা, চারিদিকে শীতের আমেজ। ইরাদের বাড়ির সামনে একটা বাড়ি পরেই মিলির বাড়ি। আজ শুক্রবার, কাল মিলি অসুস্থতার কারণে স্কুলে প্রাইভেটে কোনোখানেই যায়নি। আজ একটু সুস্থ হওয়াতে মিলি চলে এসেছে ইরার কাছে। যদিও পাশাপাশি, তবুও সব সময় একসাথে থাকা হয় না। মিলি এসেই দেখলো ইরা কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। ইরাদের বাড়িটা একতলা বাড়ি, সামনে বিভিন্ন ধরনের ফুলের সমাহার, মাঝখানে ছোট পাকা রাস্তা। বাড়ির পেছন দিকটায় অনেক রকমের সবজি চাষ করেন ইরার বাবা পলাশ মুন্সি ও তার স্ত্রী। সকাল 7টার মতো বাজে। পলাশ মুন্সি একটু বাজারে গেছে। জাহানারা বেগম 2 মেয়ের জন্য খাবার বানাচ্ছে। এলিনা আলুর পরোটা খেতে চেয়েছে, আর ইরার তেমন কোনো ইচ্ছে নেই। ইরা একটু পেটুক কিনা, তার খাবার হলেই হলো। মিলি এসে ইরার কম্বলের ওপরে ঢাস করে শুয়ে পড়ল। চশমাটা খুলে বিছানার এক পাশে রেখে ব্যস্ত ভঙ্গিতে বলল, ইরা ইরা, ওঠ ওঠ, জানিস কি হয়েছে? ইরা মিলিকে কম্বলের ওপর থেকে টেনে সরিয়ে দিল। কম্বলের ভেতর থেকে মাথাটা বের করে ব্যস্ত ভঙ্গিতে বলল, কি হয়েছে কি হয়েছে? আমাদের ওই যে বিড়াল আছে না পুষি, ওর খুব সুন্দর নাদুস নুদুস 4টা বাচ্চা হয়েছে। হ্যাঁ, দেখবি দেখবি, চল। ইরা এক লাফে বিছানা থেকে উঠে পড়ল। মিলি বিছানার ওপর থেকে চশমাটা তুলে চোখে দিতে দিতে রুমের বাহিরে বের হলো। ঠিক সেই মুহূর্তে জাহানারা বেগমের আগমন হলো। কোথায় যাওয়া হচ্ছে এই সাত সকালে? সকাল কোথায় মা? যা হাত মুখ ধুয়ে আয়, আলুর পরোটা বানিয়েছি, খেয়ে তারপর যেখানে খুশি যা। ইরা আলুর পরোটার কথা শুনে চটজলদি কলপারে চলে গেছে। হাত মুখ ধুয়ে মিলি আর ইরা খেয়ে বেরিয়ে গেছে। আজ শুক্রবার, ইরার স্কুল কোচিং কিছুই নেই, তাই শুক্রবার সকালটা
শিশিরের খুব খারাপ যায়। অন্যান্য সকালের মতো তার ইরুকে দেখতে পারে না, তাই ঘুম থেকেও ওঠে না। ইরা সেই যে সকালে বাড়ি থেকে বেরিয়েছে আর বাড়ি ফেরেনি। মিলির সাথে টই টই করে পুরো এলাকা টহল দিয়ে বেড়াচ্ছে। সেই কতক্ষণ হলো মাঠের পাশে যে পুকুরটা আছে সেই পুকুরের পাশে একটা বিশাল বড়ই গাছ। ওরা দুজন মূলত প্ল্যান করে এসেছে, সারা সপ্তাহ ক্লাস থাকার কারণে আসতে পারে না, তাই আজ এসেছে। দুজনেই গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা করছে। এই মুহূর্তে তুহিন বাইক নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিল। মিলি আর ইরাকে এমন সময় এখানে দেখে তুহিন পকেট থেকে ফোনটা বের করে শিশিরকে ফোন দিল। ঠিক 5 মিনিটেই শিশির এসে হাজির। ততক্ষণে ইরা গাছে উঠে পড়েছে। মিলি নিচে দাঁড়িয়ে বাইক থামিয়ে ঝড়ের গতিতে গাছের নিচে এসে দাঁড়ালো। শিশিরের পেছন পেছন তুহিন শিশিরকে দেখেই মিলি গাছের থাকা ইরার দিকে তাকালো। পরপরই তুহিন আর শিশিরের দিকে। তুহিন পুকুরের অপর প্রান্তে যেতে যেতে মিলিকে ডাকলো। মিলির চোখে থাকা চশমাটা খুলে ওড়না দিয়ে মুছতে মুছতে বলল, কি হয়েছে তুহিন ভাই, আপনারা এখানে কেন? এই মেয়ে তোমার ভাইকে? আপনি কোন জন্মের ভাই? আমি তোমার এলাকার বড় ভাই আপনি, তাই শিশির ভাই। আম্মু আব্বু বলেছে বড়দের সম্মান করতে। তুহিন বিড়বিড় করলো, পরপরই বলল, তোমার আব্বু আম্মু তোমাকে ভুল মানুষকে ভুল কথা বলতে শিখিয়েছে, আমাকে ভাই বলে ডাকবে না। মিলি চোখের চশমাটা ঠেলে দিয়ে বলল, ঠিক আছে ডাকবো না, তাহলে কি ডাকবো? উফ ইরু তুই নিচে নাম, তোর হচ্ছে। ইরা নিচে তাকালো, বিড়বিড় করে বলল, এই ডাকাত এখানে কেন? হায় আল্লাহ, আমি শেষ। ইরা নাম বলছি, আমি উপরে গেলে কিন্তু তোর খবর আছে। ইরা এক লাফে নেমে পড়লো, মাথাটা নিচু। অত উপর থেকে লাফ দেওয়ার কারণে কিছুটা ব্যথাও পেয়েছে হাতে। শিশির দ্রুত এগিয়ে গেল। মিলি আর তুহিন এদিক থেকে কিছুটা দূরে সরে গিয়েছে, যার কারণে দেখতে পায়নি ইরা পড়ে যাওয়া। শিশির হাঁটু মুড়ে বসে ইরার হাতটা টেনে ধরলো, ব্যস্ত কণ্ঠে বলল, বেশি ব্যথা পেয়েছিস? লেগেছে খুব? জ্বলছে ইরু? ইরা উসখুস করছে শিশিরের হাতের স্পর্শে। দুই একবার হাতটা সরিয়ে নিতে চাইলেও শিশির হাত থেকে, তবে পারল না। শিশিরের শক্তপোক্ত পুরুষালী হাত থেকে শিশির ধমকে উঠে বলল, খেয়ে ফেলছি তোকে? এরা লজ্জায় লাল হয়ে গেল। ছি, কি কথার ধরন! বিড়বিড় করে বলল, আমার লাগেনি, আমি বাড়ি যাব। বলেই জুতো জোড়া হাতে নিয়ে দৌড় দিল। জোরে জোরে মিলিকেও দুবার ডাকলো। এদিক ওদিক কোনো দিক না তাকিয়ে এক দৌড়ে বাড়িতে ঢুকলো। শিশির ওখানেই বসে ঠোঁট কামড়ে হাসলো। পরপর ইরাকে ছোঁয়া হাতটা সামনে এনে সেখানে পরপর ঠোঁট ছোঁয়ালো। বিড়বিড় করে বলল, কি নরম হাত! উফ, হাত ছোঁয়াতেই যদি এত শান্তি লাগে, তাহলে চুমু খেলে কি হবে? নিশ্চয়ই আমি পাগল হয়ে যাব ইরু। শনিবারের সকাল, তখন 6টার মতো বাজে। প্রচন্ড শীত পড়েছে আজ। ইরা আর মিলি দুজনে হেলে দুলে হেঁটে আসছে। শিশির ব্রিজের রেলিং এর ওপরে বসে সিগারেট টানছে। দূর থেকে ইরাকে দেখতে পেল। ঠোঁটের কোণে কিঞ্চিত হাসি ফুটে উঠল শিশিরে। পরনে তার স্কুল ড্রেস, গায়ে কালো রঙের উলের সোয়েটার, চুলগুলো প্রতিদিনের মতোই দুপাশে বেনুনি করা, যা ইরার হাঁটার তালে তালে দুলছে। কিছুটা কাছাকাছি আসতেই ইরার নূপুরের শব্দে সম্বিত ফিরল শিশিরে। বিড়বিড় করে তুহিনকে বলল, তোরটাকে নিয়ে কেটে পড় এখান থেকে, ঠিক 20 মিনিট পর আসবি। তুহিন মুচকি হেসে চলে গেল। সামনে কিছুটা এগিয়ে গিয়ে বলল, ইরা, মিলির সাথে আমার একটু কথা আছে, তুমি কি সামনে একটু এগিয়ে যাবে? ওর সাথে আপনার কি কথা? আচ্ছা ঠিক আছে, বলেই ইরা সামনে এগিয়ে গেল। মিলিকে নিয়ে তুহিন ব্রিজের অন্য পাশে চলে গেল। শিশিরকে দেখেও না দেখার ভান করে ইরা গিয়ে ব্রিজের শেষ মাথায় দাঁড়ালো। বুকে দুহাত গুজে ব্রিজের নিচে পানির দিকে তাকালো। পেছনে খুব কাছ থেকে পুরুষালী গমগমে কণ্ঠ শোনা গেল। এরা পেছনে ফিরতেই চোখাচোখি হলো শিশিরের সাথে। আমাকে দেখিসনি? দেখেছি, তাহলে না দাঁড়িয়ে চলে এলি কেন? ইরা বলার মতো কোনো কথা খুঁজে পেল না। কি বলবে? শিশির এমন প্রশ্ন করে, বলবে আপনাকে দেখলে আমার বুক ধড়ফড় করে, বলবে আপনাকে সিগারেটের বিদঘুটে গন্ধে আমার সহ্য হয় না, আপনি একটা ডাকাত, তাই আপনাকে আমার ভয় লাগে। এগুলোর একটা কথাও তো বলতে পারবে না, তাই চুপ হয়ে গেল।
মাথাটা নিচু করে ওভাবেই দাঁড়ালো। শিশির ইরার ডান হাতটা শক্ত করে টেনে নিল, সোয়েটারের হাতাটা গুটিয়ে ব্যথাযুক্ত স্থানে আঙ্গুল বোলালো, বিড়বিড় করে বলল, ব্যথা কমেছে ইরু? ওষুধ লাগিয়েছিস এখানে? সবকিছু এত দ্রুত হলো যে ইরা স্তম্ভিত। এক ঝটকায় সরিয়ে নিল হাতটা, বিড়বিড় করে বলল, এভাবে যখন তখন টানাটানি করেন কেন? আমার অস্বস্তি লাগে। আমি ছুলে তোর অস্বস্তি লাগে? আপনি কে? আপনি কে যে আপনার ছোঁয়া আমার ভালো লাগবে? শিশির ইরার দিকে এক পলক তাকালো। ইরা মাথা নিচু করে থাকলেও কণ্ঠে ঝাঁজ স্পষ্ট। সরে গেল ইরার থেকে, পরপর সিগারেট ধরালো। কয়েকটা টানেই সিগারেটটা শেষ করে অবশিষ্ট অংশটা রাস্তায় ফেলে দিল। বাইকের চাবি নিয়ে বাইক স্টার্ট দিল। ঝড়ের গতিতে চলে গেল ইরার সামনে দিয়ে। শিশিরকে চলে যেতে দেখে তুহিন এগিয়ে এলো, তবে ইরাকে জিজ্ঞেস করে কিছুই জানতে পারল না।